আকাশবাণী খবর পড়ছি অর্ক সেন। প্রথমে বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল বিহারের পূর্ণিয়ায় এক জনসভা থেকে 40,000 কোটি টাকার উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ নতুন দিল্লিতে মাদক বিরোধী টাস্ক ফোর্সের দ্বিতীয় জাতীয় সম্মেলন উদ্বোধন করবেন। কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেছেন, দেশের কৃষক ও বিজ্ঞানীদের যৌথ কর্মপ্রয়াসে ও সরকারের নীতির ফলে ভারতের কৃষিক্ষেত্রে বিকাশের হার বিশ্বের মধ্যে সর্বোচ্চ। কেন্দ্রীয় প্রত্যক্ষ কর পর্ষদ সিবিডিটি 2025-26 অর্থবর্ষের জন্য আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা আজ পর্যন্ত বৃদ্ধি করেছে। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প বলেছেন, টিকটক চালিয়ে যাওয়ার ব্যাপারে চীনের সঙ্গে তাঁরা এক চুক্তিতে উপনীত হয়েছেন। ভারতীয় গ্র্যান্ডমাস্টার বৈশালী রমেশবাবু উজবেকিস্তানে মহিলাদের ফিডে দাবা গ্র্যান্ড সুইস প্রতিযোগিতায় দ্বিতীয়বার জয়লাভ করে ইতিহাস সৃষ্টি করেছেন। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, এনডিএ সরকার বিহার, পশ্চিমবঙ্গ এবং অসমকে অনুপ্রবেশকারীদের হাত থেকে মুক্ত করতে প্রতিশ্রুতিবদ্ধ। তিনি গতকাল বিহারের পূর্ণিয়ার সিসাবাড়িতে এক জনসভায় বলেন, অবৈধ অনুপ্রবেশকারীদের জন্যই সীমাঞ্চল ও পূর্ব ভারতের জনবিন্যাসের সমস্যা দেখা দিয়েছে। এই সমস্যা সমাধানে স্বাধীনতা দিবসে লালকেল্লার প্রাকার থেকে যে ডেমোগ্রাফি মিশন গঠনের কথা তিনি ঘোষণা করেছিলেন, সে কথার উল্লেখ করেন শ্রী মোদী। বিরোধী আরজেডি এবং কংগ্রেসের সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, ভোট ব্যাংকের রাজনীতির জন্য এরা অনুপ্রবেশকারীদের আশ্রয় ও প্রশ্রয় দিয়েছে। তবে সব ধরনের অনুপ্রবেশকারীদের বিরুদ্ধেই উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে এবং দেশ তার প্রত্যক্ষ সুফল লাভ করবে বলেও আশ্বাস দেন শ্রী মোদী। आरजेडी कांग्रेस वालों की जमात, जरा कान खोल के मेरे बात सुन लो। जो भी घुसपैठिया है उसे बाहर जाना ही होगा। घुसपैठ पर ताला लगाना एनडीए की पक्की जिम्मेदारी है। जो नेता बचाव में खड़े हैं, जो घुसपैठियों को बचाने के लिए मैदान में आ जाए, मैं जरा उनको चुनौती देता हूं, आप घुसपैठियों को बचाने में चाहे जितना जोर लगा ले, आप घुसपैठियों को हटाने के संकल्प पर काम करते रहेंगे। এর আগে स्कूल का होमवर्क मिला है, बस फोटो क्लिक करो और ये एआई तुम्हारे। প্রধানমন্ত্রী বিহারের পূর্ণিয়া জেলায় 40,000 কোটি টাকার উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেন। জাতীয় মাখানা বোর্ডেরও উদ্বোধন করেন তিনি। এছাড়া প্রধানমন্ত্রী ভাগলপুরে 2400 মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন তাপবিদ্যুৎ কেন্দ্রের শিলান্যাস করেন। এর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কলকাতায় সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় কমান্ডের সদর দফতরে কম্বাইন্ড কমান্ডার্স কনফারেন্সের সূচনা করেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ নতুন দিল্লিতে বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মাদক বিরোধী টাস্ক ফোর্সের শীর্ষস্থানীয় আধিকারিকদের দ্বিতীয় জাতীয় সম্মেলনের উদ্বোধন করবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে মাদকমুক্ত ভারত গড়ে তোলার লক্ষ্যে এটি একটি কৌশলগত মঞ্চ। নরেন্দ্র মোদীর নেতৃত্বে বর্তমান সরকার মাদক ব্যবহারের প্রতি জিরো টলারেন্স নীতি নিয়েছে। মাদক নিয়ন্ত্রণ ব্যুরোর এই সম্মেলনের মূল ভাবনা যৌথ সংকল্প, যৌথ দায়িত্ব। এছাড়াও এই সম্মেলনে শ্রী শাহ মাদক নিয়ন্ত্রণ ব্যুরোর বার্ষিক রিপোর্ট 2024 পেশ করবেন। সমাজ মাধ্যমের এক বার্তায় মন্ত্রী বলেন, 4,794 কোটি টাকার মাদক নষ্ট করে মাদক ধ্বংস অভিযানের সূচনা করবেন তিনি। রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে গত মাসে 62,000-এরও বেশি জন অভিযোগের নিষ্পত্তি হয়েছে বলে প্রশাসনিক সংস্কার ও জন অভিযোগ দফতর ডিএআরপিজি জানিয়েছে। দফতরের 37তম মাসিক রিপোর্টে গতকাল এই তথ্য জানানো হয়েছে। জন অভিযোগ নিরসন ও নজরদারি ব্যবস্থার অধীনে বিভিন্ন অভিযোগের বর্তমান পরিস্থিতিও ওই রিপোর্টে তুলে ধরা হয়েছে। গত অগস্ট মাস থেকে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলি থেকে নথিভুক্ত করা হয়েছে প্রায় 77,000 অভিযোগ। চলতি বছরের আগস্ট মাসে 15 বছর এবং তার বেশি বয়সী পুরুষদের মধ্যে বেকারত্বের হার 5% কমেছে। শ্রমশক্তির পর্যায়ক্রমিক সমীক্ষায় জানা গেছে, গ্রামীণ এলাকায় পুরুষদের মধ্যে বেকারত্বের হারও আগস্টে 4.5% নেমে এসেছে। কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেছেন, দেশের কৃষক ও বিজ্ঞানীদের যৌথ কর্মপ্রয়াসে ও সরকারের নীতির ফলে ভারতের কৃষিক্ষেত্রে বিকাশ 3.7% হারে বৃদ্ধি পেয়েছে, যা বিশ্বের মধ্যে সর্বোচ্চ। নতুন দিল্লিতে গতকাল জাতীয় কৃষি সম্মেলন রবি অভিযান 2025-এ শ্রী চৌহান বলেন, দেশের ও কৃষকদের স্বার্থ মাথায় রেখে রাজ্য ও কেন্দ্র যৌথভাবে কাজ করে চলেছে। জাল সার, বীজ ও কীটনাশকের ব্যবসা করা ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলেও তিনি আশ্বাস দেন। দুদিনের এই সম্মেলনের মূল ভাবনা ছিল এক দেশ, এক কৃষি ও এক দল। সেবা ও সুশাসনের ভাবনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে সরকার অগ্রগতি ও উন্নতির উদ্দেশ্যে নিরন্তর কাজ করে চলেছে। আজ বিশেষ কর্মসূচি সেবা পর্বের আওতায় মোদী সরকার দেশে পুনর্নবীকরণযোগ্য ও পরিবেশ বান্ধব জ্বালানির ক্ষেত্রে যে ইতিবাচক পরিবর্তন এনেছে তা তুলে ধরা হবে। একটি প্রতিবেদন। বিগত দশকে ভারতে জ্বালানি যোগানের যাত্রায় এক গুরুত্বপূর্ণ পরিবর্তন ঘটেছে। ব্যাপক হারে ক্ষমতা বৃদ্ধি, সৌর ও বায়ু শক্তির ক্ষেত্রে নেতৃত্বদান, উদ্ভাবনীমূলক প্রকল্পের মধ্য দিয়ে আগামী দিনে ভারত পরিবেশ বান্ধব শক্তি ক্ষেত্রে স্বনির্ভর হয়ে উঠবে। পরিবেশ বান্ধব জ্বালানি শুধু কার্বন নিঃসরণ কমায় তাই নয়, কর্মসংস্থান তৈরি করে, যোগান ঠিক রাখে এবং ভারতকে বিশ্ব জলবায়ু মঞ্চে নেতৃত্বের আসনে বসায়।
গত মাসে গুজরাটের হানসালপুরে এক পরিবেশ বান্ধব যান চলাচল সংক্রান্ত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জোর দিয়ে বলেন, আগামী দিনে এই ক্ষেত্রে ভারত গ্লোবাল হাবে পরিণত হবে। ये हमारा फ्यूचर है। ऐसे ही प्रयासों से भारत तेजी के साथ क्लीन एनर्जी और क्लीन मोबिलिटी का एक रिलायबल सेंटर बनेगा। 2014 সালের মার্চ মাস থেকে 2025 জুন পর্যন্ত পুনর্নবীকরণযোগ্য জ্বালানি উৎপাদনের ক্ষমতা 3 গুণ বৃদ্ধি পেয়েছে। সৌরশক্তি উৎপাদনের ক্ষেত্রে ভারত জাপানকে পেছনে ফেলে 3 নম্বর স্থানে রয়েছে। দেশে সৌর বিদ্যুৎ উৎপাদন বর্তমানে 1,08,000 গিগাওয়াট প্রতি ঘন্টার থেকেও বেশি হয়। পিএম কুসুম যোজনায় সোলার পাম্প, বিকেন্দ্রীকরণের মাধ্যমে সোলার প্ল্যান্ট, কৃষিক্ষেত্রে সৌরশক্তির ব্যবহারের মাধ্যমে কৃষকদের ক্ষমতায়ন হচ্ছে। পিএম সূর্যঘর যোজনার অধীনে 1 কোটি বাড়ির ছাদে সোলার প্যানেল বসানো এবং বাড়িগুলিতে 30 গিগাওয়াট সৌরশক্তি উৎপাদন ক্ষমতার লক্ষ্য নেওয়া হয়েছে। প্রতিটি সোলার প্যানেল উইন্ড টারবাইনের মাধ্যমে শক্তি উৎপাদনের মধ্য দিয়ে পরিচ্ছন্ন পরিবেশ বান্ধব ভবিষ্যতের পথে এক শক্তিশালী অধ্যায় রচনা করে চলেছে ভারতবর্ষ। কাশফিন নাহার, আকাশবাণী সংবাদ, কলকাতা। খবর শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। কেন্দ্রীয় প্রত্যক্ষ কর পর্ষদ সিবিডিটি 2025-26 অর্থবর্ষের জন্য আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা আরও একদিন অর্থাৎ আজ পর্যন্ত বাড়িয়েছে। গতকাল গভীর রাতে সামাজিক মাধ্যমে এক বার্তায় আয়কর দফতরের পক্ষ থেকে এই সময়সীমা বৃদ্ধির কথা জানানো হয়। তবে রক্ষণাবেক্ষণের কাজের জন্য রাত 12টা থেকে 2:30 পর্যন্ত পোর্টাল বন্ধ রাখা হয়। আয়কর রিটার্ন দাখিলের শেষ দিন প্রথমে ধার্য হয়েছিল 31শে জুলাই, পরে তা বাড়িয়ে করা হয় 15ই সেপ্টেম্বর। আয়কর দফতর সূত্রে আরও জানা গেছে 2025-26 বর্ষে 7 কোটিরও বেশি আয়কর রিটার্ন ইতোমধ্যেই দাখিল করা হয়েছে। পণ্য পরিষেবা কর ব্যবস্থার সম্প্রতি সরলীকরণ হয়েছে। এই পরিবর্তন আগামী 22 তারিখ থেকে কার্যকর হতে চলেছে। এই পরিবর্তনকে স্বাগত জানিয়েছেন অর্থনীতিবিদ অধ্যাপক পিনাকি চক্রবর্তী। অর্থনীতিতে পণ্য এবং পরিষেবা যতটা বিস্তৃত তার সমস্ত জায়গাটাতেই এর প্রভাবটা পড়বে এবং এক্ষেত্রে যেহেতু কম হয়েছে, দামটাও কমে যাচ্ছে, চাহিদার দিকের যে প্রভাবগুলো সেগুলো বেশি বেশি করে আসবে, চাহিদাটা বাড়বে এবং মানুষের সুবিধা হবে এবং মানুষের সামগ্রিকভাবে সুবিধা হওয়ারও অর্থনীতির ক্ষেত্রে কতগুলো ভালো প্রভাব আছে সেগুলো সব কাজ করবে। কাজেই এটাকে বলতে পারি আমরা যে এটা একটা ভালোর দিক, একে আমাদের স্বাগত জানানোর মতোই একটা ব্যাপার। স্টাফ সিলেকশন কমিশন এসএসসি কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল পরীক্ষা CJLE 2025 বাতিল করা নিয়ে সামাজিক মাধ্যমে বিভিন্ন খবর খারিজ করে দিয়েছে। কর্মী জন অভিযোগ ও পেনশন মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে কোনো রকম বাধাবিঘ্ন ছাড়াই সারা দেশে এই পরীক্ষাসূচি অনুযায়ী হচ্ছে। কমিশন ছাত্রছাত্রীদের আশ্বস্ত করে বলেছেন দেশের সবকটি পরীক্ষা কেন্দ্রে নির্বিঘ্নে চলেছে CJLE 2025 পরীক্ষা। এই নিয়ে অযথা উদ্বেগের কোনো কারণ নেই। এসএসসি আধিকারিকরা জানিয়েছেন গত 12ই সেপ্টেম্বর CJLE পরীক্ষা শুরু হয়েছে, চলবে 26শে সেপ্টেম্বর পর্যন্ত। 129টি শহরে প্রতিদিনই 3টে শিফটেই পরীক্ষা হচ্ছে। কেন্দ্রীয় মধ্যশিক্ষা পর্ষদ CBSE জানিয়েছে দশম ও দ্বাদশ শ্রেণীর বোর্ড পরীক্ষায় বসার জন্য 75% উপস্থিতি হার একান্ত বাধ্যতামূলক। 2 বছরের শিক্ষাচক্রে স্কুলের পড়াশোনায় নিয়মিত অংশগ্রহণ জরুরি বলে জানিয়ে এক নোটিশে CBSE বলেছে এখন থেকে পড়ুয়াদের উপস্থিতি অভ্যন্তরীণ মূল্যায়নের সঙ্গে সরাসরি যুক্ত থাকবে। এই বাধ্যতামূলক শর্ত যারা পূরণ করতে পারবে না তারা বোর্ড পরীক্ষায় বসার সুযোগ পাবে না বলেও জানানো হয়েছে। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প বলেছেন টিকটক চালিয়ে যাওয়ার ব্যাপারে চীনের সঙ্গে তারা এক চুক্তিতে উপনীত হয়েছেন। মাদ্রিদে 2 দিন ধরে মার্কিন যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে চলা বাণিজ্য আলোচনার পরে মার্কিন রাষ্ট্রপতি একথা জানান। চীন সরকারের পক্ষ থেকে অবশ্য এখনও এ ব্যাপারে কিছু জানানো হয়নি। ভারতীয় গ্র্যান্ডমাস্টার বৈশালী রমেশবাবু উজবেকিস্তানে মহিলাদের ফিডে দাবা গ্র্যান্ড সুইস প্রতিযোগিতায় দ্বিতীয়বার জয়লাভ করে ইতিহাস সৃষ্টি করেছেন। 2023-এও তিনি এই প্রতিযোগিতার সেরার শিরোপা পেয়েছিলেন। শেষ রাউন্ডের খেলায় গতকাল কালো ঘুঁটি নিয়ে 24 বছরের বৈশালী প্রাক্তন মহিলা বিশ্ব চ্যাম্পিয়ন চীনা গ্র্যান্ডমাস্টার ট্যান ঝঙ্গির সঙ্গে ড্র করেন। সব মিলিয়ে প্রতিযোগিতায় 11টি রাউন্ডের মধ্যে 8 পয়েন্ট পেয়ে খেতাব জয় করলেন বৈশালী। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন এনডিএ সরকার বিহার, পশ্চিমবঙ্গ এবং অসমকে অনুপ্রবেশকারীদের হাত থেকে মুক্ত করতে প্রতিশ্রুতিবদ্ধ। তিনি গতকাল বিহারের পূর্ণিয়ায় এক জনসভা থেকে 40,000 কোটি টাকার উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ নতুন দিল্লিতে মাদক বিরোধী টাস্ক ফোর্সের 2য় জাতীয় সম্মেলন উদ্বোধন করবেন। কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেছেন দেশের কৃষক ও বিজ্ঞানীদের যৌথ কর্মপ্রয়াসে ও সরকারের নীতির ফলে ভারতে কৃষিক্ষেত্রে বিকাশের হার বিশ্বের মধ্যে সর্বোচ্চ। কেন্দ্রীয় প্রত্যক্ষ কর পর্ষদ CBDT 2025-26 অর্থবর্ষের জন্য আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা আজ পর্যন্ত বৃদ্ধি করেছে। খবর শেষ হলো, এর পরের খবর শুনুন 7টা বেজে 25 মিনিটে।